কবে ভোট তা নিয়ে চলছে জোর আলোচনা। জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল তুলনামূলক সংস্কারকে গুরুত্ব দিয়ে আসছে শুরু থেকেই। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শুরু থেকে স্পষ্ট ভাষায় নির্বাচনের আগে সংস্কার ও স্বৈরাচারদের বিচার নিশ্চিত করার দাবি করে আসছে। তবে প্রধান রাজনৈতিক দল বিএনপি শুরু থেকে সংস্কারের চেয়ে ভোটকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে। দলটি বলেছে নির্বাচনের আগে হতে পারে ন্যূনতম সংস্কার। যদিও সেই বক্তব্য থেকে কিছুটা সরে এসে দলটির মহাসচিব আজ একটি অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তী সরকার একটি জঞ্জালের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে, তাদের সময় দিতে হবে। সব মিলিয়ে কোন দিকে এগোচ্ছে ভোটের রাজনীতি, আর সেই ভোটে অংশ নেয়ার সুযোগ পাচ্ছে কোন কোন দল, বিশেষ করে যাদের বিরুদ্ধে গণহত্যার দায় উঠেছে, সেই আওয়ামী লীগ কি সুযোগ পাবে আগামী নির্বাচনে অংশ নেয়ার? দর্শক, এসব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি ভোট কি হবে সকলের। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আমরা একটু যেতে চাই হাবিব আপনার কাছে। আমরা আজকে যে বিষয়ে কথা বলছি, এই বিষয়টি নির্ধারণ করেছি ভোট কি হবে সকলের। তার আগে আমি সূচনাতে বলেছি যে এই ভোটটি কবে হবে তা নিয়েও নানান আলাপ আলোচনা চলছে, এবং এখন পর্যন্ত যদি বলি আগস্টের 5 তারিখে আমরা যেভাবে দেখেছিলাম, এখানে আপনারা দুই রাজনৈতিক দল এবং একটি সংগঠন রয়েছে, আপনারা সব একটি একমতে ছিলেন, ঐক্যমতে ছিলেন। সেখানেও এখন আমরা আপনাদের কথার মধ্যে পার্থক্য পাই, দাবির মুখে পার্থক্য পাই। কি মনে হয় ভোট কবে হতে পারে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাদের অত্যন্ত জনপ্রিয় শো যা দেখছেন তাদেরকে আমার সচেত সালাম, বিজ্ঞ আলোচক বৃন্দকে আমার শুভেচ্ছা। ভোট তো হবেই, কবে হবে সেটা তো নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে। তো সেটা যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক যে সংস্কারগুলি আছে সেগুলি করেই ভোটটা হবে, এটা সবাই প্রত্যাশা করে। দিনক্ষণ নির্দিষ্ট করে কেউ কেউ হয়তো বলার চেষ্টা করেছে, কেউ বলেছে 5ই আগস্ট একটি তারা দাবি করেছে। 5ই আগস্ট বিএনপি, আমি কে বলেছি আমি দেখি নাই, খেয়াল করি তার বক্তব্য। আমাকে আর একটা জায়গায় জিজ্ঞাসা করা হয়েছিল, আমি জিনিসটা জানি না, দেখি না, যেহেতু সেটা আমি বলতে পারবো না। তো এর আগে বিএনপির মহাসচিব একটা কথা বলেছিলেন যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন হতে পারে। এইটা নিয়ে বিএনপির বিরুদ্ধে যা শুরু হলো, মনে হচ্ছে ভোটের কথা বললে বিএনপি মানে বড় ধরনের অপরাধ করেছে। স্বাধীনতার পরে 71 রাজাকার বলে গালি ছিল, বিএনপিকে ওই ধরনের গালি দেওয়া শুরু করলো যে বিএনপি শুধুই ক্ষমতা যেতে চায়, শুধুই ক্ষমতা যেতে চায়। বিএনপি তো জোর করে ক্ষমতা যেতে চায় না, বিএনপি জনগণের ভোট নেই ক্ষমতা যেতে চায়। এই ভোটের জন্যই আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। কেউ কেউ বলতে আমরা কি ভোটের জন্য আন্দোলন করেছি, কিসের জন্য আন্দোলন করেছি? আমার আন্দোলন কী ছিল? ভোট নিতে এত বছর আমরা আন্দোলন করেছি। ভোট করতে দেয় না, মানুষ ভোট দিতে পারে না। হ্যাঁ, সেই জন্য এই ভোটের জন্য, ভোটের রায় না মানার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে। তো সেটা বলা মানে আওয়ামী লীগের সময় যেমন আওয়ামী লীগ বলতো বিএনপিকে ভোটের কথা বললেই বলতো যে আগে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, বেশি বেশি উন্নয়ন কম কম গণতন্ত্র বলতো। তো তার একটা ভাষা ছিল। কিন্তু এখন আমরা এই মহাসচিব বলার পরে দেখলাম যে মানে বিএনপি মনে হয় অপরাধ করে ফেলেছে, বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছে। এই ধরনের কথাবার্তা আমরা বিভিন্ন ধরনের আলোচনার মুখে আমরা শুনি, যেটা মোটেই বলা উচিত না। আমি যদি আজকে বলি এই 17.5 বছর ভাত আপনার চুলাই দিলেন, সাথে রান্না হয়ে যাবে, একটা গাছ লাগালেন, সাথে ফল ধরবে। গাছ লাগাতে হবে, পরিচর্যা করতে হবে, আস্তে আস্তে বড় হবে, ফুল ধরবে, ফল ধরবে, পাকবে, তারপর আপনি খাবেন। তো আমরা যে 17.5 বছর ধরে এই যে আন্দোলন করলাম, রাজপথে আন্দোলন জীবন দিলাম, আমাদের সদস্য মানুষ আহত হলো। আজকে আমি মিলাদ অনুষ্ঠান ছিলাম, মিলাদুল জয়নাল ফারুক এবং শাহজাহান, মোহাম্মদ শাহজাহান অসুস্থ। আসলো কি, মোহাম্মদ শাহজাহানের না মিথ্যা মামলা হয়, আমরা বিভিন্ন সময় আমরা রিমান্ডে গেছি। থানাতে রিমান্ডে গেলে কী হয়, আমরা সিনিয়র নেতা তারা কম বুঝি, কিন্তু জুনিয়র নেতারা, আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তারা কর্মী বাহিনী তারা বোঝে রিমান্ড কাকে বলে, ইলেকট্রিক শক কাকে বলে। সেই দল সম্বন্ধে কথা বলতে হিসাব করে বলতে হবে। জয়নাল ফারুককে যেভাবে পিটিয়েছিল, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, যেভাবে তাকে হ্যাঁ 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 অস্বীকার করেছে, সেটি করছে। আমি বলি তাকে যেভাবে পিটানো হয়েছিল, আজকে অসুস্থ হয়ে গেছে। বরকতুল্লাহপুর প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম।
বরকতউল্লাহ ভুল লাগে সচেতন ব্যক্তি, কর্মী বান্ধব, সে আসলে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। তার এলাকা নির্বাচন এলাকা থেকে আসতেছে, তার ওয়াইফ সে একদিন চাকরিতে বসছিল, যেভাবে তার ওয়াইফকে সব পিটানো হয়েছিল, এর কি কোনো মূল্য নাই? কোনো মূল্য নাই। আমাকে তো বিগত সরকার প্রথম আমাকে সাজা দিত, কী কারণ? আমার অপরাধটা কী ছিল? আমার টকশো থেকে ধরে নিয়ে আসলো, দিনের পর দিন আমরা বারে বারে আমরা জেলে গেছি, আজকে সব কিছু অস্বীকার। এমনকি 90কে অস্বীকার করা হচ্ছে। 90 সালকে অস্বীকার করা হয়েছে। 90কে আমরা ঘাস কাটতে গেছিলাম। আপনার পাশে দুজন অতিথি আছে, আপনি দেখেন 90কে অস্বীকার করা হচ্ছে। 90কে অস্বীকার করার জায়গা জিনিস 9 বছর নির্দিষ্ট একটা কজকে কেন্দ্র করে একটা গ্রন্থ উদ্ধার করার জন্য আমরা আন্দোলন সেলিমদের উপর আসন বসুনের থেকে শুরু করে দিবস জাফর জয়নাল জিহাদ নূর হোসেন সর্বশেষ একটা মিলন জীবনের মধ্য দিয়ে যে গ্রন্থ পুনরুদ্ধার করলাম, সেটাকে অস্বীকার করা হচ্ছে। কারা করেছে? কারা করছে দেখেন, করে বলেন। জামাত, নাগরিক কমিটি, অনেকেই করতেছে। অনেকে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। একবার যদি প্রশ্ন করি, এই পৃথিবীর ইতিহাসে একটা প্রমাণ দেখাতে পারবেন যে দলের নেতাকর্মীর নামে লাখ লাখ মামলা, হাজার হাজার কবি জেলে গিয়েছে, হাজার হাজার নির্যাতিত হয়েছে? আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা যখন ছিল তখন বলতো আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করে 5 লক্ষ মানুষ মারা যাবে, লাশ পড়বে, রক্তে গঙ্গা বয়ে যাবে। বিএনপি এমন একটা দল, তার নেতা জনাব তারেক রহমান এমন একজন নেতা আমাদেরকে বলেছেন আমরা হাত কাটা যেতে পারে, পা কাটা যেতে পারে, বাবা মারা যেতে পারে, ভাই মারা যেতে পারে, বাড়ির ধ্বংস হয়ে যেতে পারে, আইন হাতে তুলে নেবেন না। আমরা এই পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছি, একজন লোক 5 তারিখে মারা যায়নি। এই যে অবদান আমাদের, এটাকে অস্বীকার করা হয়। এটার মানে আমাদের বিরুদ্ধে আজকে এইটা সেইটা পতিত আওয়ামী লীগ, ওরা ছিল চোর। আমরা তো গতকাল দেখছি বাংলাদেশে একটি প্রান্তিক জায়গায় এক বিএনপি এক নেতা তার কর্মীকে ডেকে নিয়ে অফিসে মেরে হত্যা করা হয়েছে, কিন্তু গতকাল আমরা দেখেছি। কোনটা? গতকাল কিন্তু আমরা দেখেছি একটি জেলায় বিএনপির একজন নেতা তার কর্মীকে একটি টাকা পয়সার লেনদেন ছিল সেখানে, সেটা তো ভিন্ন অফিসে এনে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ভিতরে আপনি এটা নিয়ে আসলেন কেন? আপনি বললেন যে আমি বলছি কি কাদের আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলতেন এই কথাগুলি, সেই আওয়ামী লীগের যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, জ্বালিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে, আমরা তো তাদের গায়ে স্পর্শ করিনি। আমরা তো এই যে বিএনপির অবদান, ম্যাডাম খালেদাকে বিনা কারণে শাস্তি দিলেন, তারেক রহমানকে বিনা কারণে একটা প্রকার মামলা দিলেন, শাস্তি দিলেন, সেগুলো আমরা জানি। টোটালি অস্বীকার। আপনি যখন দেখেন টোটালি অস্বীকার। আমি আপনাকে ফিরবো, একটু বলবেন। আমি শুরুতে আপনাকে অভিনন্দন জানাই, আপনি সম্মেলনের মাধ্যমে এই পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন। সে অভিনন্দন জানিয়ে বলতে চাই, অস্বীকার কারা কারা করেছে? আজকে ভাইবে বলছিলেন যে অনেকে অস্বীকার করছে বিএনপির ত্যাগকে। দেখেন, একটা খেলা তো 90 মিনিটের খেলা, মেসি রোনাল্ডো মিলে 87 মিনিট খেলছে, গোল দিতে পারে নাই। 88 মিনিটে একজন সাবস্টিটিউট প্লেয়ার এসে নেমে 89 মিনিটে গোল দিয়ে ফেলছে। এখন টিম যখন বিজয়ী হইল তখন প্রশ্ন আসছে যে কার কারণে আজকে টিমটা বিজয়ী হয়েছে। এখন কেউ যদি মনে করে থাকে যে 87 মিনিট পর্যন্ত তো কেউ গোল দিতে পারে নাই, অতএব সাবস্টিটিউট প্লেয়ার যিনি আসছেন 88-89 মিনিটে গোলটা দিচ্ছেন, তার কারণে টিম বিজয়ী হয়েছে। আবার কেউ মনে করতে পারে যে খেলাটা তো 88 মিনিট থেকে শুরু হয় নাই, খেলাটা তো আরও 87 মিনিট খেলতে হয়েছে, কেউ না কেউ খেলছে। তো বাংলাদেশে এই আওয়ামী শেখ পরিবারের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অবদানের জায়গাটা হচ্ছে একটা 90 মিনিটের খেলার মতো। সেখানে রাজনৈতিক দলগুলো গত 16-17 বছর ধরে কন্টিনিউয়াসলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। আপনার বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, হেফাজত, তাদের বিরুদ্ধে 1,32,000-এর মতো মিথ্যা মামলা হয়েছে, 60 লক্ষের উপর আসামি, 1 কোটির উপরে মানুষ ঘরছাড়া ছিল। বিএনপি, আওয়ামী লীগ, জামাতের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, সংখ্যাটাও আমরা জানি না এখনো। তো সেই অবদান, গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য বাংলাদেশটাকে বাংলাদেশ বানানোর যে অবদান, সেটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। এই অবদান স্বীকার করে এটাও ফ্যাক্ট যে আমরা রাজনৈতিক দল 16 বছর আন্দোলন করে এই নমরুদের পতন করতে পারি নাই। দিন শেষে ওই 3 সপ্তাহের সাবস্টিটিউট প্লেয়াররা এসে 3 সপ্তাহ এই নমরুদকে এলাকাচ্যুত করছে, বাস্তুচ্যুত করছে। তো এখন আমি এটাকে দেখি একটা কালেকটিভ কন্ট্রিবিউশনের জায়গা থেকে, এটা একটা সম্মিলিত লড়াইয়ের অবদান আর কি, যে আজকে বাংলাদেশ যে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলছি, অথবা একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে,
অথবা নতুন করে একটা জাগরণ তৈরি হয়েছে বাংলাদেশে, এই অবদানটা রাজনৈতিক দল, নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, দেশে বিদেশ থেকে যারা ভ্লগিং করেন, আমার রেমিটেন্স যোদ্ধারা যারা 2 সপ্তাহ 3 সপ্তাহ দেশে টাকা পাঠায় নাই, যে রিক্সাওয়ালাটা লাশটা বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিয়েছে, বাদাম খাইয়েছে যে বাদামওয়ালা বিনামূল্যে, যে মা বাসা থেকে রান্না করা খাবার এনে বাচ্চাদেরকে হেঁটে 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 খাওয়াইছে, পানি বিতরণ করছে, শশাওয়ালা শশা বিক্রি করে খাওয়াইছে বিনা পয়সায়। এই লড়াইটা সবার লড়াই। এই লড়াইটা মাদ্রাসার ছাত্রদের লড়াই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লড়াই, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের লড়াই, তারপরে পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের লড়াই, গ্রামে গঞ্জে অনলাইনে যারা পোস্ট করেছেন। আমি প্রাইভেট ইউনিভার্সিটির এমন একটা টিমের কথা জানি, যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে তাদের একটা টিম নেপালে চলে গেছে। নেপালে গিয়ে তারা ওখানে সারা দুনিয়াকে জানানোর জন্য তারা একটা অনলাইন নেটওয়ার্কিং অফিস দিয়েছে ওখানে, এবং তারা এখান থেকে সব ভিডিও নিয়ে তারা ওই নেটওয়ার্কের মাধ্যমে নেপাল থেকে সারা দুনিয়ার মানুষকে জানিয়েছে। আমাদের যারা লেখালেখি করেছেন, দেশি বিদেশি বন্ধুরাও আছেন, কিন্তু সবাই মিলে এই অবদান। হাইবে যদি বলেছে যে 90-কে এখন অস্বীকার করা হচ্ছে বা বিএনপির মানে ক্রেডিবল কেউ করছে না। ধরেন একটা ফ্রিঞ্জ এলিমেন্ট, একটা প্রান্তিক কোনো ভয়েস এককভাবে যদি ফেসবুকে হয়তো কেউ লিখছে থাকতে পারে, কিন্তু কালেকটিভলি ছাত্ররাও করছে না, নাগরিক কমিটিও করছে না, ছোট রাজনৈতিক দলগুলোও করছে না। যদি কেউ করে থাকে কোনো অবদান, বড়রাও যদি ছোটদের অবদানকে ছোট করে, ছোটরাও যদি বড়দের অবদান ছোট করে, তার আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ব্যবসা করতে করতে যেটা হয়েছে না, নিজেরা যুদ্ধ না করে যুদ্ধের লাইসেন্স নিতে চেয়েছে, আর যারা যুদ্ধ করেছে তাদেরকে নাই করে দিয়েছে। করতে গিয়ে শেষ হয়ে কি হয়েছে, আজকে সে রাজনীতি থেকে নাই হয়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছে। সবার অবদান দরকার, স্বীকার করতে হবে। আখতার একটু ফিরতে চাই, হাবিবের কথা আপনি শুনছিলেন, আমরাও শুনছিলাম। হাবিবের কথা যাবার আগে সে যেটা বলছিলেন যে বিএনপি ভোট চাওয়ায় এমন একটা অবস্থা হয়েছে যে রাজাকার যেমন একটা গালি ছিল, অনেকটা বিএনপি সবাই সেভাবে তির্যকভাবে নানা দিক থেকে চেপে ধরেছিল। যদিও আজকে বিএনপি মহাসচিব বলেছেন যে তারাও খুব দ্রুত ভোট চান না, তারা বলছে জঞ্জালের মধ্যে দিয়ে সরকার এসে তাদের সময় দিতে হবে। তো এই যে বিষয়টি, মানে তার মানে তারাও একটু এখন সময় দিতে চায় কিনা বিএনপি, এবং সেখানে আপনাদের কোনো প্রেশার কাজ করেছে কিনা, কি মনে হচ্ছে আপনার? জুলাই এবং আগস্টে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসলেন, জীবন দিলেন হাজারের উপরে মানুষ। এই মানুষগুলো যারা রাজপথে আসলেন, তাদের মধ্যে যারা বেঁচে আছেন, আপনি জিজ্ঞেস করে দেখেন এই মানুষগুলোকে। শুধুমাত্র হাসিনা ক্ষমতা থেকে চলে যাবে এবং তারপরে আর কেউ ক্ষমতায় আসবে, মাঝখানে আর কোনো কিছু ঘটবে না। এর আগে যেমন তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের সময় পেত, এক সরকার যাওয়ার পরে আর একটা নির্বাচন অনুষ্ঠান করে দিয়ে যাবে, এতটুকু দায়িত্বের মধ্যে থাকতেন, এর অতিরিক্ত দায়িত্ব তাদের থাকতো না। এরকম ধরনের একটা পরিস্থিতির জন্য আসলে মানুষ জীবন দেয় নাই, এটা খুব বড় কথা নয়। আপনি গ্রামাঞ্চলের মানুষকে জিজ্ঞেস করেন, সে যে দলেরই হোক, বিএনপি হোক, জামাত হোক বা নির্দলীয় কোনো মানুষ হোক, জিজ্ঞেস করে দেখেন, সবাই বলবে যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন ধারণ করে তারা এই আন্দোলনটাতে অংশগ্রহণ করেছিলেন। নতুন বাংলাদেশ যে দরকার, সে ব্যাপারে তো বাংলাদেশের সবাই আমরা একমত। আসলে নতুবা বিএনপির পক্ষ থেকে 31 দফার আলাপটা থাকতো না। যদিও 31 দফায় যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে, সেই সংস্কারের অনেক জন্য কমিশনগুলো গঠন করা হয়েছে। যেহেতু অভ্যুত্থানের পূর্বের এই 31 দফা, বিএনপির উচিত এখন নতুন করে এই দফাগুলোকে রিভাইজ করা, কারণ নতুন এক পরিবর্তিত বাংলাদেশ কিন্তু তৈরি হয়েছে। সে জায়গায় বিএনপি এখন আপডেটেড হতে পারে নাই, সেটা তাদের কেন পারে নাই সে আলাপের মধ্যে আমরা যাব না। কিন্তু যে এত মানুষ তারা জীবন দিলেন, শুধুমাত্র ক্ষমতা রদবদল হবে এর জন্য নয়, বাংলাদেশে অবশ্যই একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক একটা পরিবেশ থাকবে, সুষ্ঠু সুন্দরভাবে মানুষেরা ভোট দিতে পারবে। সেরকম একটা বলেছেন যে ভোট দেবার জন্যই এই আন্দোলন চলছিল গত 15-16 বছর ধরে, যেটি জুলাই আগস্টে একটি চূড়ান্ত রূপ দেখা দিয়েছে। ভোট তো মানুষেরা দিতে চায়, 14তে চেয়েছে, 18তে চেয়েছে, 24-এ চেয়েছে, পারে নাই। ভোট অবশ্যই মানুষ দিতে চায় এবং দিতে পারাটা উচিত। সে অধিকারটা যেন বলবৎ হয়, সে দায়িত্বটা সরকারের নেওয়া উচিত। কিন্তু একই সাথে এই ভোট গ্রহণের প্রক্রিয়া, আমরা যেভাবে রাষ্ট্রটা চালাচ্ছি, সেই রাষ্ট্রটা চালানোর যে প্রাতিষ্ঠানিক যে নিয়ম নীতি যেগুলো আছে, সেগুলো কি ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা বিষয় নিয়েই কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছিল এই 24-এর আন্দোলনের সময়। এই প্রশ্নগুলোর থেকেই কিন্তু মানুষেরা এসেছিলেন যে যেভাবে বাংলাদেশ রাষ্ট্রটা চলছে, এইভাবে চলতে পারে কিনা।
এখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিয়ে এখানকার বিচারালয়, এখানকার সচিবালয়, এগুলো যে ফরম্যাটে চলছে, এই ফরম্যাটগুলোর বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল। মানুষেরা চেয়েছে যে প্রত্যেকটা জায়গায় যেন একটা বড় ধরনের পরিবর্তন আসে। সেটা কি ভোটের পরে সম্ভব না? ভোট হওয়ার পর বাংলাদেশে 90-এর কথা ভাই তো বলেছেন, 90-এর আন্দোলনকে কারা ভুলে গেল? 90-এর আন্দোলনের পরে 29টা টাস্কফোর্স গঠন করা হলো। সেই 29টা টাস্কফোর্সকে তারপরে যারা ক্ষমতায় আসলেন, বিএনপি বা আওয়ামী লীগ, আওয়ামী লীগ তো আর একটু পরে আসলো, বিএনপি তার পরপরই আসলো, সেই টাস্কফোর্সের কাজগুলো কোথায় সম্পাদিত হলো? এই প্রশ্নটা ভাইদের করা দরকার, যে কেন 90-তে সংস্কারের জন্য বিভিন্ন দপ্তর বা বিভিন্ন জায়গায় যে টাস্কফোর্সগুলো গঠন করা হয়েছিল সেগুলোর কেন আর বাস্তবায়নটা নির্বাচিত সরকার এসে করলেন না? তাহলে কি আমরা ধরে নেব? আপনি কি কিছু বলবেন কি না, মানে কেন হলো না এগুলো? কথার মধ্যে কথা বলি না। জি না, আপনি যদি বলেন যে আমি শেষ করি, যে যদি তখনকার রাজনৈতিক যে দলগুলো ছিল তারা যদি এটা না করে থাকেন, সেটা তো একটা ব্যর্থতা লেগেছে, আমাদেরকে টানতে হয়েছে। 90-তে নূর হোসেন জীবন দেওয়ার পরে আমাদের আবু সাইদকে আবার জীবন দিতে হলো। এই যে পরিস্থিতিটা তৈরি হলো বাংলাদেশে, এটা তো নাও হতে পারতো যদি আমরা সেই সময়টাতে যে অঙ্গীকারগুলো করেছিলাম 90-এর সময়, সেগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারতাম। 90-কে তো আমরা কেউ অস্বীকার করতে চাই না, বরং 90-এর মধ্যে আমাদের প্রেরণা আছে, আমরা এটা বিশ্বাস করি। 71 নিয়ে অনেকে জলঘোলা করেন, কিন্তু আমরা খুব স্পষ্ট করে বলি যে 71-কে আমরা ধারণ করি, কিন্তু 71-এর চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে সেগুলোকে আমরা অস্বীকার করি এই জায়গা থেকে যে সেগুলো আদতে বাংলাদেশের জন্য উপকারী কিছু নয়, বরং বাংলাদেশ রাজনীতিকে বিভক্ত করে রাখবার একটা পায়তারা ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে শুধুমাত্র। তো এমত অবস্থায় এসে এখন বিএনপির ক্ষেত্রে বলা হচ্ছে, যেটা ভাই বলছেন অভিযোগ করে, যে তাদেরকে ওই 71 পরবর্তী রাজাকারদেরকে যেভাবে সমাজে ঘৃণা উৎপাদনের একটা ব্যবস্থা ছিল, বিএনপির বিরুদ্ধে এরকমটা হচ্ছে কিনা, এটা তার অভিযোগ। কিন্তু আমরা তো সেরকম হিসেবে দেখি না, আমরা বিএনপিকে মাঠের সহযোদ্ধা হিসেবে দেখি। আমরা তাদের কাছে এই আহ্বানটা জানাই যে নির্বাচন তো অবশ্যই হতে হবে, কিন্তু নির্বাচন হওয়ার আগে আমরা যে রাষ্ট্র গঠন করলাম, রাষ্ট্র গঠনের একটা সুযোগ আমরা পেয়েছি, সেরকম ফরমেশন, মোটা দাগে একটা ফরমেশন তৈরি না করে কেন নির্বাচন? এই ফরমেশনটা তৈরি হোক, তৈরি হওয়ার পরে আমরা সবাই সেটাতে সহযোগিতা করি তৈরি হওয়ার জন্য, এবং তারপরে আমরা বাংলাদেশের একটা গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের যাত্রায় আমরা নিজেদেরকে নিয়োগ করি, তাতে তো অসুবিধা হওয়ার কথা নয়। জি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা সংস্কারটা চায় বা নির্বাচনটা চায়। আপনি তার এই দাবিটি মানেন কিনা? 90-কে তারা কোনোভাবে অস্বীকার করে না, ফুয়াদ ভাই বলেছেন তারাও করে না। আপনি যদি সেটি ক্লিয়ার করে বলেন কারা করে, আর যে নির্বাচনটি আগামীতে হবে সেটি জুলাই হোক, আগস্ট হোক বা পরে হোক, সেখানে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কিনা বা আপনার দিক থেকে কি মতামত, আমি সেটা জানবো। তবে দর্শক, তার আগে ছোট একটি বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরোধের পরে, কথা বলছিলাম ভোট কি হবে সকলের, তা নিয়ে আমরা ছিলাম। হাবিব, আপনার কাছে হাবিব জানতে চাচ্ছিলাম, আমরা ভোট কি হবে সকলের যে মূল বিষয়টি, সেই সকলের বলতে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণটা আপনি কতটা প্রাসঙ্গিক মনে করছেন এই মুহূর্তে? এর আগে একটু উদ্ধৃতি দিতে চাই। নির্বাচন যে ব্যবস্থা সংস্কার কমিশন রয়েছে সেখানকার যিনি প্রধান, তিনি বলেছেন যে গুম, খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবেন না বলেছেন। এছাড়া বিচারিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না বলেছেন। এটি সকল দলের জন্য প্রযোজ্য, তবে কমিশন কোনো দলের বিরুদ্ধে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নয়, বরং নির্বাচনের সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে এই প্রস্তাব করা হয়েছে। আপনি কি মনে করেন? আমরা এটা উত্তর দিয়ে পরে আমি দিকে যাই। এটার উত্তর দিই, এই যে ইন্ডিভিজুয়াল যেগুলি অপরাধ করেছে তারা নিজেরা করেছে না দল করেছে? দলের নির্দেশে করেছে, দলের নির্দেশিত করেছে। জি, ইন্ডিভিজুয়ালকে কেউ এই যে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা দোষী সাব্যস্ত হবেন, তারা কয়জন গুলি করে মারতে গেছে, তারা তো সাব্যস্ত হবেন অপরাধী হিসেবে, নির্দেশদাতা হিসেবে। হ্যাঁ, তো কোন দল? সে দল বাদ যাবে কেন? দল তো একটা ফ্যাসিস্ট দল হিসাবে আবির্ভূত হয়েছে, খুনি দল হিসাবে আবির্ভূত হয়েছে, এবং ভোট করতে দেয়নি, দল হিসাবেই করতে দেয়নি। এই যে 2024 সালে নির্বাচন হলো, আমাদের রাজনৈতিক দলগুলিকে অংশগ্রহণ করতে দিল না। 28 তারিখে আমাদের অফিস বন্ধ করে দেওয়া হলো। আমার কথা হলো যে দল যদি অপরাধ করে থাকে, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে 200 মামলা হয়েছে, হত্যা মামলা। আমি আবু সাইদ মারা শহীদ হওয়ার দিন আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে 1 নম্বর আসামি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর আইজিপি, তারপরে ওখানে লোকাল লোক, তারপরে এসপি তারা। আমার কথা যে আমার দলের সিদ্ধান্ত একটা আসতে পারে, আমার দল তেমন কোনো সিদ্ধান্ত নিতে চায়নি। যদি বর্তমান যে সরকার আছে
তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, এত অপরাধ করার পরেও যদি নিষিদ্ধ না করে তাদের ব্যাপার। তারা নিষিদ্ধ করলে তখন যদি আমরা ওইটার পক্ষে স্ট্যান্ড নিই যে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কেন, ভোট দিতে পারবো না কেন। আমার কথা, আমার ব্যক্তিগত মত সেটি হলো যে এই 15 বছর ভোট দিয়ে দেন, আমিও 3টা নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি, ভোট দিতে পারি নাই, ক্ষতবিক্ষত হয়ে আমি ঢাকা ফিরে আসছি, এই যে অবস্থা। তো এই জন্য সকলের বলতে যদি আপনি এটা বুঝান যে আওয়ামী লীগ সহ, আমি তো মনে করি যারা এত বড় অপরাধ করেছে সেই দলেরই তো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো অধিকার থাকা উচিত না। আর সেটা সরকার যেটা করবে, যেহেতু এই সরকার তো সকলের সরকার, সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমি গ্রহণ করবো। আর আমি যে কথাটা আমি এর কথা বলতে চাই যে বিএনপির 31 দফা সংস্কার উচিত, এমন কি আবির্ভূত হলো যে আমার এখনই ওই 31 বছর নতুন করে চিন্তা কী আসছে, নতুন কী চিন্তা, আমরা কি করেছি। এখন ধরেন এই যে আপনার যে সংবিধান সংশোধনের যে একটা কমিটি হচ্ছে, সেই কমিটি যেটা বলেছে সেটা কি করেছে, 5 বছর থেকে 4 বছরে নিয়ে আসছে, একটা আবল তাবল তালগোল ফেলছে। 505 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট হবে, উচ্চকক্ষ 100, 5জন রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হবে, 100 মহিলা নির্বাচিত হবে ভোটের মাধ্যমে। তো সীমা নির্ধারণ কীভাবে করবেন? আপার হাউস আপনি পাবেন, অন্য দেশে আছে। রাষ্ট্রপতি যদি ট্রাম্প হয়, যে কংগ্রেস যদি এর বাইরে হয়, মানে অন্য দল হয়, যে ডেমোক্রেটিক দলের হয়, তাহলে রাষ্ট্রপতি যে বিলই পাশ করবে সেটা তারা পাশ করবে না। এখন বাংলাদেশে হচ্ছে কি আপনার সাধারণ ভোট, সেই ভোটে আপনার এখানে সংসদ নির্বাচিত হবে, আর আপনি উচ্চকক্ষ করতে যাচ্ছেন আনুপাতিক হারে, তাহলে নিম্নকক্ষ যারা সংঘর্ষ অর্জন করবে উচ্চকক্ষ তারাই হবে, আমেরিকার মতো হবে না, অন্য দেশের মতো হবে না। তো এই সমস্ত জিনিসগুলো নতুন করে সংস্কার কী লাভটা পেলাম আজকে একটা দেখলাম। তো এই জন্য আমরা তো এই দেশকে সংস্কার করার জন্য 31 দফা দিয়েছি। যেমন 31 দফার ভিতরে আমাদের আছে কি আছে, যে আমরা বললাম যে পরপর একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা সংস্কার না। আমরা বলেছি রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন হতে হবে তাহলে প্রত্যেকে ভোট দেয়। আমরা বলেছি গুণ খুম এবং অর্থ পাচার যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আনতে হবে। আমরা সংস্কারের কথা কী বলেছি, কৃষকদের কথা বলেছি, শ্রমিকদের কথা বলেছি, ছাত্রদের কথা বলেছি, এগুলো সংস্কার। এখন কথা হলো যে কমিশনার তো কিন্তু অনেকটা এই টাইপের কথা বলেছে, এবং এটা আজকে কিন্তু আপনাদের নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী যশোরে বলেছেন যে তারা যে সংস্কারের কথা বলছে তা ইতিমধ্যে 90-95% কিন্তু বলছে মিলে আছে কিন্তু যশোরে তিনি বলেছেন এই যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, 3 আর 2 5, আরেকজন রাষ্ট্রীয় ছাত্র, সেকে 3 আর 2 6 বলবে? এমন কিছু আছে যে একই হতে হবে। যেমন দুর্নীতির বিরুদ্ধে কথা সবাই বলবে, মানুষ ভোট দিতে পারে, নিশ্চিত ভোট দিতে পারে, সে কথা সবাই বলবে। এবং একটা নির্বাচন হতে হবে, সে কথা সবাই বলবে। হ্যাঁ, থাকতে পারে আগে আর পরে, আগে কিন্তু সংস্কারের যে কথাটা আমি বলি, সংস্কার চলমান পদ্ধতি। আজকে পৃথিবীর ইতিহাসে এই একটা মাত্র আন্দোলন হয়েছে যে আন্দোলনের সামনে কোনো ইস্যু ছিল না। ইস্যু ছিল একটা, কি কোটা সংস্কার। সেটা আগে 18 সালে মিট আপ করে ফেলছে সরকার, অন্যায়ভাবে গায়ের জোরে অহমিকা সংস্কার থেকে বাতিল করলো। এখন সরকার যদি এই কোটা ফিরে না নিয়ে আসতো তাহলে এই আন্দোলনটাকে এই সময় হতো, কোন সময় হতো? এই আন্দোলনকে কেউ চিন্তা ভাবনা করে এসেছে যে সরকার কোটা ঠিক রেখেছে, মানে বাতিল করেছে, কোটা বাতিল অবস্থা আছে, তখন কি আমরা কি চিন্তা করি সরকার পরিবর্তন করতে হবে, রাষ্ট্র পরিবর্তন করতে হবে, রাষ্ট্র মেরামত করতে হবে? আমরা শেষ পর্যন্ত আমরা যখন 6 জন একে ধরে নিয়ে বৈষম্য ছাত্রকে ধরে নিয়ে গেল অন্যায়ভাবে, যেখানে তাদেরকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করা হলো, হোটেলে ভাত খেতে দিয়ে সে ছবি ছাড়া হলো, এবং তারপরে যখন তারা লিখিত বক্তব্য তাদের কাছ থেকে আদায় করেছে, দিয়েছে, তারা আদায় করে জোর করে নিয়েছে, ধরেন তারা বলে যে আমরা আন্দোলন ভাঙচুর, সন্ত্রাস, অগ্নিসংযোগ আমরা জড়িত না, আমরা এই আন্দোলনের স্বার্থ থেকে আমরা এখন নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চাই না। বাইরে যারা ছিল তারা বলে নো। এবং বাইরে যারা বিশেষ করে ওই দিন এদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আইনজীবীদের, এই মাহবুদ্দিন খোকন টোকনরা গিয়ে যেভাবে বললো, তারপর ঢাকা বিশ্ব শিক্ষার বেড়ে আসলো, ওই জায়গাতে আন্দোলনকে খেয়ে ফেলার ষড়যন্ত্র করেছিল, সেটা হয়নি। জনগণ এই সরকারের বিরুদ্ধে এত ক্ষিপ্ত ছিল, আমার কোটটা নিয়ে আমার শ্রমিকের কি, আমার রিক্সা শ্রমিকের কি, আমার টেম্পোলার কি, আমার ভ্যানার কি, তাদের কোনো দরকার ছিল? তারা আন্দোলন নেমেছিল, তার বাড়ি যেতে চায়, তার বাড়ি থাকতে পারে না, বাচ্চা শিশুরা ঘরে বসে মারা গিয়েছে, তারা সরকারের বিরুদ্ধে। আমরা যে 18 বছর ধরে, 17.5 বছর ধরে এই যে অত্যাচার নির্যাতন সব কিছু মিলে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, চুরি করেছে, ভোট দিতে দেয়নি, অর্থনীতিকে ধ্বংস করে বাজার মূল্য
অগ্নিকাণ্ড। জি না যে কারণে এই সব মিলায়ে ভাই একটা জায়গায় গিয়ে এই জায়গা আমরা আসছি। এখন ভাই বলছিলেন যে সংস্কার যে সংবিধান যে মানে সংস্কার কমিশন যেগুলো দিয়েছে যে সুপারিশগুলো অনেকগুলোর সঙ্গে দ্বিমত পোষণ করলেন। আমি দ্বিমত পোষণ করলাম। দ্বিমত থাকায় তো কোনো সমস্যা নাই, না থাকতেই পারে, গণতন্ত্রের তো এটাই একটা সৌন্দর্য। বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের 16 বছরে আমাদের যে একটা ন্যাশনাল ট্রমা তৈরি হয়েছে তার একটা সাইন হচ্ছে দেখবেন যে ভিন্ন মত শুনলেই আমরা একটু আটকে উঠি। কারণ আমরা 16 বছর ধরে শুধুমাত্র শেখ হাসিনার মতামত শুনেছি, আওয়ামী লীগের মতামত শুনেছি, গণভবনের মতামত শুনেছি, কালো কোট পরা পেঙ্গুইনদের একক মতামত শুনেছি। তো গণতন্ত্র তো একক মতামতের বিষয় না। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দেবে, একই রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন ভিন্ন নেতারা ভিন্ন ভিন্ন মত দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য এবং বৈচিত্র্য। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার সংকটটা আলোচনা করতে হলে যেটা ঠিক করতে হবে যে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা, গণ অভ্যুত্থানে পরাজিত শক্তিকে রাজনৈতিক দল আকারে স্বীকার করাটা আগামী দিনের যাত্রাপথের জন্য শোভন হবে কিনা। শুধু ইতিহাস থেকে দেখেন যে আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে এর আগে তাদের ফেট কি, তাদের কপালে কি দুর্ভোগ নেমে এসছে। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে বিএনপি 1979 সালে। 4 টুকরা আওয়ামী লীগ হয়ে গেছে। সেই 4 টুকরা আওয়ামী লীগকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মহানুভবতা, তার গণতন্ত্রের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে উনি তাদেরকে নির্বাচন করতে দিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরায় আনলেন এবং এরশাদের মতো একটা অসৎ ক্রিমিনাল লোককে সে প্রধান সেনাপতি বানালেন যে যুদ্ধ করে নাই। তখনও সেনাবাহিনীতে হাজার হাজার মুক্তিযোদ্ধারা রয়ে গেছেন। এই 3টা মেজর রাজনৈতিক ভুলের জন্য বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসাধারণ মূল্য দিতে হয়েছে। দ্বিতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে হচ্ছে জাতীয় পার্টি। 83 সালে দল করলো, দল করে আপনার কু করলো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করলেন। এরপরে 86 সালের নির্বাচনে তাকে সংসদে নিয়ে আসলেন, প্রধান বিরোধী দল বানালেন। বানায় তাকে দেখেন নির্বাচন করতে দেয়া থেকে তাকে বৈধতা দেয়া, এরপরে তাকে সংসদে নিয়ে আসা। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত 94, 95, 96 আন্দোলনের মধ্য দিয়ে, এবং 96 আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। তাহলে বাংলাদেশের 3টা দল কিভাবে কি প্রক্রিয়াতে তাকে রাজনীতিতে একতাবদ্ধ ফোর্স আকারে পুনর্বাসন করেছে, তাকে সংসদে বিরোধী দল বানিয়েছে, এরপরে তাকে সরকারের ক্ষমতায় বসিয়েছে 21 বছর পরে, জামাত করেছে সর্বশেষ। 4th টাইম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের ব্যুরোক্রেসি, 111-এর সরকার, সুশীলরা, সাংবাদিকরা, পত্রিকার সম্পাদকরা, টেলিভিশনের মালিকরা এবং আমাদের সোকল এই যে দেশবিরোধী বুদ্ধিজীবীরা আছেন যারা। এর বাইরে যোগ হয়েছিল আমলারা, আমাদের সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, 2টাই আমলারা মিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এর মাধ্যমে দেশ কি ক্ষতিগ্রস্ত হয়েছে? সারা বাংলাদেশ মানে 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 ভেঙে গেছে, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং যারা যারা তাকে পুনর্বাসন করেছে, জামাতের কি পরিণত হয়েছে দেখেন, ভেঙে চুরে খান খান হয়ে গেছে। অতএব আগামী রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান নিয়ে যদি রাজনৈতিক দল কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাকে যেমন পস্তাইতে হবে, এই যে 40-35 বছরের নিচের 6 কোটি 6.5 কোটি মানুষ যারা রাজনৈতিকভাবে নতুন করে এঙ্গেজ হয়েছে বাংলাদেশে, যে 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, তাদের কাছে তারা রাজনৈতিকভাবে ডাইনোসর হয়ে যাবে, কঙ্কাল হয়ে যাবে। যে আমি ফিরছি এবার আক্তার, একটু জানতে চাচ্ছিলাম এই আওয়ামী লীগকে পুনর্বাসন কি মনে হয় কারা বা কেউ করার চেষ্টা করছে কিনা এই বাংলাদেশে? আমরা বাজারে একটা কথা শুনি এরকম যে আওয়ামী লীগকে বাইরে রেখে যদি নির্বাচন হয়, সে নির্বাচনেরটাকে তুলনা করা হচ্ছে আওয়ামী লীগের সময়ের 14, 18 এবং 24 নির্বাচনগুলোর মতো করে, মানে একই আচরণ হয়ে যাচ্ছে কিনা এরকম। যেন বা 14, 24, 18-তে বিএনপি এবং অন্যান্য দলগুলো অংশ না নেওয়ায় আওয়ামী লীগের যে সমালোচনা, আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশ না নেয় তাহলে একই ধরনের সমালোচনা হতে পারে, এরকম ধরনের আশঙ্কার কথা অনেকে বলছেন। তাদের কথায় শুনে মনে হয় যে আওয়ামী লীগ হচ্ছে এখানে একটা লিটমাস টেস্ট, যে আওয়ামী লীগ একটা নিক্তি, আওয়ামী লীগ কোনো নির্বাচনে আসে বা না আসে তার উপরে তার গ্রহণযোগ্যতা নির্ভর করে। এই যে চিন্তাটা, এটা অত্যন্ত গর্হিত একটা চিন্তা। কারণ বাংলাদেশে হাজারো খুনের খুনি যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছিল, যারা বাংলাদেশে একটা লুটেরা অর্থনীতির মধ্য দিয়ে তারা কত
লাখ লাখ বিলিয়ন ডলার তারা এখান থেকে পাচার করেছে, যারা বাংলাদেশের মানুষের উপরে কয়েকবার মানবতা বিরোধী অপরাধ তারা চাপিয়ে দিয়েছে। পিলখানার ঘটনা বলেন, 13তে শাপলার ঘটনা বলেন, আবার 21-এ এসে মোদির সময় যে ঘটনাটা ঘটলো সেটা বলেন, নিরাপদ সড়ক আন্দোলন আছে, এরপরে এবার 24-এর আন্দোলন, এত কিছু যারা অপরাধ করলো তারা কিভাবে এখনো কারো কারো মনস্তত্ত্বের মধ্যে থেকে থাকেন, এটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে হয়তো এই জায়গাটাতে দিল্লির কোনো একটা হাত আছে। তারা হয়তো রাজনৈতিক দলগুলোকে বা যেসব ব্যক্তির এই ধরনের কথা বলছেন তাদেরকে এটা বলাতে চান যাতে আওয়ামী লীগ, বাংলাদেশে আওয়ামী লীগ যে নিঃশেষ হয়ে গেছে, তার রাজনীতি অনেকগুলো বয়ানের দিক দিয়ে নিঃশেষ হয়ে গেছে। কারণ তারা কমিশনও কিন্তু বলেছে যে তারাও কোনো দল নিষিদ্ধ চায় না, বা এই যে কথাটা আসছে যে কমিশন কোনো দল নিষিদ্ধ চায় না, তাহলে নিষিদ্ধ না চাওয়ার কি আছে এখানে? বাংলাদেশে তো আওয়ামী লীগের রাজনীতি 5ই আগস্টের ঘটনার মধ্য দিয়ে নাই হয়ে গেছে অলরেডি। নতুন করে তার সেটাকে সিদ্ধ বা অসিদ্ধ বা নিষিদ্ধ এই কথা বলবারই প্রয়োজন হয় না। কারণটা হলো বাংলাদেশের মানুষেরা আর আওয়ামী লীগকে বাংলাদেশে চায় না, একেবারে খুবই স্পষ্ট কথা। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর রেলিভেন্ট হোক এটা চায় না, কারণ এই এত বড় মানবতা বিরোধী অপরাধ, নারকীয় নরহত্যার ভিতর দিয়ে যারা গিয়েছে তাদেরকে তো বাংলাদেশের মানুষ চায় না। কমিশন তো একক একটা সিদ্ধান্ত নেবার ক্ষমতা রাখে না। জি, আমি আবার ফিরবো একটু আপনার কাছে জানবার চাই, আক্তার যেটি বললো যে মানে একটু অন্য দেশ বা দিল্লি কারো মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে, কিন্তু মানে 5 আগস্টের পরে কি সেই অবস্থা আছে বাংলাদেশে এখনো ভারতের বা দিল্লির? আমি সেহেতু জানবো। তবে দর্শক, তারা কিন্তু আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে। আমরা একটু জানতে চাই আপনার কাছে, আমরা বেশ কিছু কথা আলোচনা করছিলাম, সেখানে আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলছিলাম। ঠিক একইভাবে যদি একটু জানতে চাই, এখন যে দেশের এই গত 5 মাসের রাজনীতি যেটি চললো, সেখানে দল হিসেবে বিএনপির মধ্যেও কি শৃঙ্খলা আছে আপনার কাছে? কি মানে আমরা নানান জায়গায় নানান অভিযোগ পাচ্ছি, কিন্তু চাঁদাবাজির কথা বলি, অভ্যন্তরীণ মারামারি কাটাকাটি, বিভিন্ন দলের সঙ্গে সংকট, আপনারা তো সেই কতটুকু নিয়ন্ত্রণ করতে পারলেন দলকে? না, বিভিন্ন দলের ভিতরে সংকটে তো সে দল এককভাবে তো সংকট সৃষ্টি হয় না। বিভিন্ন দলের মধ্যে সংকট, সবাই এর জন্য কম বেশি দায়বদ্ধ আছে। আমাদের বিশাল বড় দল, এই দলের ভিতরে ধরেন প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এতদিন নির্যাতিত হয়েছে, এখন তো পুলিশের ভয়টা নেই। এসব মিলাই টিলে একটু মানে সবাই একটু স্বাভাবিকভাবে চলতে চায়, চলার পথে হয়তো কিছুটা ব্যর্থ হয়েছে। এত বড় দল হিসাবে যেমন আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, অনেকে বলছে এখন ক্ষমতা আসে নাই, তাতেই অবস্থা। আসে নাই, আসলে কারণ এটা থাকবে না, আসলে তো এক নিয়ন্ত্রণে চলে যাবে। এখন কে ক্ষমতা? সবাই ক্ষমতা, এরাও ক্ষমতা, ওরাও ক্ষমতা, তারাও ক্ষমতা, জামাত তারাই ক্ষমতা। নিয়ন্ত্রণ যখন এসে যাবে, দল যখন একটা দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা তখন নিয়ন্ত্রণ করতে পারবে। আওয়ামী লীগ এটা পারে নাই। আওয়ামী লীগের প্রতিনিয়ত প্রতি মাসে 2, 4, 5, 10 জন করে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ আওয়ামী লীগ মারা যেত, অনেক মারা গেছে। আমাদের এই যে এই কয় মাস, 5-6 মাস হলো, বা তার আগে খুব বেশি একটা লোক আমাদের নিজেদের সংঘর্ষে মারা যায়নি, টুকিটাকি হয়তো হয়েছে কোনো কারণে। এটা গেল। আমি যে প্রশ্নটা আপনাকে দিচ্ছি, ছোট করে যেটা বলি, আমি যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করলো, তখন আমি টকশোতে কয়েকটা প্রোগ্রাম করেছিলাম। আমি বলেছি যে ছাত্রলীগ অবদান বাংলাদেশের ইতিহাস সব আলোচনা করে লাস্ট আমি বলেছি এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগ না, এটা ধর্ষণ লীগ, ডাকাত লীগ, চোর লীগ, লুটপাট লীগ। এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা আমি 100% পক্ষে বলেই বলেছিলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ না, আওয়ামী লীগ দল হিসাবে নাই তো, এটাকে ফ্যাসিস্ট, দলের কোনো চরিত্র নেই, আদত নাই। এদের গঠনতন্ত্র আছে সমাজতন্ত্র, এটা সমাজতন্ত্র মানে না। আর গণতন্ত্র আছে গণতন্ত্র মানে না। ধর্মনিরপেক্ষতা মানে না, বিসমিল্লাহির রাষ্ট্রধানী ইসলাম। তারপর একটা বাঙালি জাতীয়বাদ, এখন আওয়ামী লীগ গঠনতন্ত্র আছে, কিন্তু এখন পাসপোর্ট লাগে বাংলাদেশি জাতীয়বাদ। এর দল না তো, সেই দল নিষিদ্ধ করতে সমস্যাটা কি? আমার দল বড় দল, দায়িত্বশীল দল, তারা কথাবার্তা বলার ক্ষেত্রে হয়তো ওইভাবে আমি যেভাবে বলতে পারবো সেভাবে তারা বলতে পারবো না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যে বলেছিলাম, আমার অনেক ভিডিও আছে। আমি বলেছিলাম, ভাই আমি যদি 90 সালে মুখ দিয়ে বলতাম জাতীয় পার্টি বিএনপির কাছ থেকে সংসদ থাকার জরুরি ক্ষমতা কেড়ে নিয়েছিল, অতএব ওরা আগামীতে নির্বাচন করতে পারবে না, তার নিষিদ্ধ। যে কোনো আমাদের লোক বললে আমরা সমর্থন করলে, আমরা কয়েকদিন ছিলাম, সমর্থন করলে করতে তারপর নির্বাচন করতে পারতো না। তার এই 24 সাল পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে খেলতে পারতো না। এখন যে কথাটা বলতে চাই, হ্যাঁ দলের সিদ্ধান্ত ভিন্ন কথা, কিন্তু আমার যুক্তি যেটা, এই আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিলে টোটাল প্রশাসনের ভিতরে 90% প্রশাসন আওয়ামী লীগের। এদের কাছে আছে কোটি কোটি টাকা, এরা মাঠে এমনভাবে নামবে পাগল বানায় ফেলবে। তাই
সিদ্ধান্ত নিতে হলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে বললে হবে না, সঠিক সিদ্ধান্ত নিতে জি হবে। ফুদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে ঐক্য ছিল সেই 5 আগস্টের আগে, আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছিলাম, বা যে শৃঙ্খলা ছিল সেটি কি এখন দলগুলোর মধ্যে আছে, বিএনপি বা জামাত বিশেষ করে? আছে, কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনীতি আছে এবং নিজস্ব ভোট ব্যাংক আছে, নিজস্ব কনস্টিটিউয়েন্সি আছে। প্রত্যেক রাজনৈতিক দলকে তার মতো করে তার ভোটার এবং সম্ভাব্য ভোটারদেরকে আকৃষ্ট করতে হয়। এই আকৃষ্ট করবার জায়গায় তার নিজস্ব বয়ান আছে, বক্তব্য আছে, রীতিনীতি আছে, এই মোতাবেক সে কথা বলেন। কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্ন যখন আসছে, আপনারা দেখেন জুলাই গণ অভ্যুত্থানের যে প্রোক্লামেশন ফরমান, গণ অভ্যুত্থানের ফরমান লেখার প্রশ্ন যখন আসছে, প্রধান উপদেষ্টা যখন ডেকেছেন, সব রাজনৈতিক দল তো গেছেন, সেখানে কথা বলেছেন। যদিও বাহিরে দেখবেন মনে হচ্ছে যে তাদের মধ্যে ভিন্ন মত আছে, কিন্তু ওখানে তো সব রাজনৈতিক দল মত করেছেন যে এটা হওয়া উচিত। কি প্রক্রিয়াতে হবে, কি লেখা থাকবে, সেটা নিয়ে ভিন্ন মত বলেছেন। তারপরে দেখেন আপনার ভারতে যখন আমাদের হাই কমিশনের উপরে আক্রমণ করলো, ইসকনের জঙ্গিরা আমাদের আইনজীবীকে হত্যা করলো, ভারতের গণমাধ্যমে এবং বিদেশের গণমাধ্যমে ইন্ডিয়ান ডায়াসপোরা যেভাবে সংখ্যালঘু নির্যাতনের নাটক ছাপিয়ে বলছিল, তখন বাংলাদেশের সব রাজনৈতিক দলকে যখন অন্তর্বর্তীকালীন সরকার ডেকেছিলেন, 53টা দলের সবাই তো গেছেন সেখানে। তাহলে এটা দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলো যখন জড়িয়ে যাবে, তখন দেখবেন যে সবাই এক হয়ে যাবে। এর বাইরে রাজনীতিতে একটা গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকতে হবে, এটা দেশের স্বার্থে থাকতে হবে, যেটা আওয়ামী লীগ এইটাকে খেয়ে ফেলেছে। তা আমরা যেহেতু 16 বছর ধরে এই সিনেমাটা দেখি নাই, হুট করে এই নাটকটা দেখে মনে হচ্ছে আরে এরকম নাটক তো আগে দেখি নাই, এটা আমাদের একটা ট্রমার অংশ হিসাবে আমরা দেখছি। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের ব্যাপারে দেখেন, সীমান্ত হত্যার ব্যাপারে দেখেন, সারা বাংলাদেশ কিন্তু নির্দলীয়ভাবে বিজিবির লিডারশিপকে প্রেস করতেছে। আমাদের কাস্তে হাতে যে বাবুল কৃষক, এই বাবুল কৃষকই হচ্ছে আমার বাংলাদেশ, এটাই জামাত, এটাই বিএনপি, এটাই নাগরিক কমিটি, এটাই সীমান্ত হচ্ছে সারা বাংলাদেশ, আমরা দেখেছি। একটু জানতে চাই, আপনারা যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে ব্যানার নিয়ে সামনে ছিলেন, পিছনে সব দল ছিল, সেই প্রত্যাশার দিকে বড় বড় দলগুলো কি এগোচ্ছে, নাকি তারা সেইখানে নেই? শৃঙ্খলার দিক থেকে যদি জানতে চাই, শেষ প্রশ্ন একদম। আপনার এই প্রশ্নের উত্তরে আপনাদের আজকের যে শিরোনাম, নির্বাচন কবে এবং নির্বাচনে সবাই আসতে পারবে কিনা, এর সাথে আমি আরেকটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই। আসলে কি ধরনের নির্বাচনটা আমরা চাই? জাতীয় নাগরিক কমিটি শুরু থেকেই বলে আসছে যে বাংলাদেশে নতুন সংবিধান প্রয়োজন, সে বাস্তবতায় একটা গণপরিষদ নির্বাচন হতে হবে। আমাদের সকলের মধ্যে একটা একতার জায়গা আছে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, ফেসিবাদীরা ব্যতি রেখে সকলেই চাই যে বাংলাদেশে একটা গণতন্ত্রের উত্তরণ ঘটুক, আমরা সকলে সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা দিতে পারি, এটা সকলেরই চাওয়া। এখন কথা হলো যে সেই বাংলাদেশটা নতুনভাবে গড়ার যখন আমরা সময়টা পেয়েছি, সুযোগটা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, তখন কেন আমরা একটা গণপরিষদ নির্বাচন করে একটা নতুন সংবিধান প্রণয়নের দিকে আমরা যাব না? সেই জায়গায় হয়তো কিছু ভিন্নমত পরিলক্ষিত হচ্ছে, কিন্তু মোটা দাগে বাংলাদেশের সকল রাজনৈতিক দল ফেসিবাদের বিরুদ্ধে কিন্তু তারা তাদের শক্ত বক্তব্য এখন পর্যন্ত জারি রেখেছেন। বাংলাদেশের ফরেন যে নীতি ছিল, নতজন অবস্থা, তার বাইরে এসে কিন্তু সকল দল কিন্তু কথাটা বলছেন যে না, বাংলাদেশে আর নতজনের নীতি থাকতে পারে না। এই এখন পর্যন্ত যে এই বক্তব্য বা ঘোষণাপত্রের ক্ষেত্রেও সকলে একমত হয়েছেন যে ঘোষণাপত্র প্রয়োজন, এটা আশাব্যঞ্জক। আমরা চাইব যে গণপরিষদের ব্যাপারে অপরাপর যত রাজনৈতিক দল আছে সকলে একমত হবে। আমি একটু 10 সেকেন্ড সময় ভাই, আপনার কাছে সময় একদমই কম, গণপরিষদটা কি সম্ভব কিনা, বিএনপি সমর্থন করে কিনা? আমি গণপরিষদটা বুঝি না। আমাদের যে সংবিধান কোর্ট রায় দিয়েছে, একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, যেটা বাতিল না হওয়া সত্ত্বেও, তত্ত্বাবধায়ক সরকার বিধান থাকা সত্ত্বেও আমাদের অন্যায়ভাবে, যেমন স্ত্রী তালাক না হওয়া সত্ত্বেও আরেক জায়গায় বিয়ে বাচ্চা কাচ্চা জন্মায়, ওই অপরাধটা আওয়ামী লীগ করেছিল। এখন কোর্ট কিন্তু সেটা ফিরিয়ে দিয়েছে। অতএব জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অন্য কোনো নির্বাচন করে এখানে আমরা কিন্তু একমত হতে পারলাম না। আপনি একমত হবেন গণপরিষদের? আমার মনে হয় আর 2 সেকেন্ডে বলবেন, আমরা একদম শেষ করে ফেলবো। এটা লম্বা আলোচনা, আমার মনে হয় যে অংশীজনদের সাথে বিষয়ে আরো ডিটেইল কথা বলা দরকার, ডায়ালগ হওয়া দরকার। জি, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম 3 জন অতিথির সঙ্গে, তারা কিন্তু আগামী নির্বাচন কিভাবে হওয়া উচিত, কারা অংশগ্রহণ করবে না করবে, নানান মত ছিল, কি পরিকল্পনা বা কি ওয়েতে হবে তা নিয়ে কথা বলছিল। সব মিলিয়ে আমরা প্রত্যাশা করবো এই যে তর্ক বিতর্ক বা কথার চালাচালি এটি চলতে থাকবে, এক পর্যায়ে সবাই একমত হবে এবং আগামী নির্বাচনের মাধ্যমে দেশ সঠিকভাবে সামনের দিকে এগোবে, সেই প্রত্যাশা শেষ করছি। শুভরাত্রি।